आज हमारा भारत जो 11वें नंबर की अर्थव्यवस्था मनमोहन सिंह छोड़कर गए थे, हम चौथे नंबर पर पहुंच चुके हैं। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির বক্তব্য আমাকে খুবই ভালো লাগলো এবং একদম তিনি সত্য কথা বলেছেন যে 2014তে ভারতের ইকোনমি যদি 11 নম্বর ছিল, এখন 2025-এ এসে ইন্ডিয়ার ইকোনমি 4 নম্বরে চলে গেছে। সবার ফার্স্ট হচ্ছে আমেরিকা, সেকেন্ড হচ্ছে চায়না, থার্ড হচ্ছে জার্মানি এবং ফোর্থ রয়েছে ইন্ডিয়া। একদমই ঠিক বলেছে এবং এরা জন্য অ্যাপ্রিসিয়েট এবং অবশ্যই আত্মারির যোগ্য যে হচ্ছে ভারতের ইকোনমি, আমাদের যে জিডিপি 2014তে $2 ট্রিলিয়ন ছিল, কিন্তু এখন 2025-এ এসে এই 11 বছরে ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে দেখা হলো ইন্ডিয়ান জিডিপি 4 পয়েন্ট সামথিং চলে গেছে, মানে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে জিডিপি। তার জন্য খুব অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য, ভালো। কিন্তু কথাটা হচ্ছে দেশের জিডিপি দ্বিগুণ হয়েছে, সাধারণ মানুষের ইনকাম কি দ্বিগুণ হয়েছে? সাধারণ কৃষক শ্রেণী, সাধারণ লেবার শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা প্রাইভেট সেক্টরে জব করে তাদের কি ইনকাম দ্বিগুণ হয়েছে? কতটা হয়েছে? দেশের মধ্যে ঠিক সেই সময় 2014তে যদি আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের টোটাল যে ডেপ্ট ছিল, টোটাল যে ঋণ ছিল সেটা, আর এখন যদি ঋণ দেখি প্রায় 3 গুণ বেড়েছে। জিডিপি ডাবল হয়েছে কিন্তু ঋণ ডাবল হয়নি, 3 গুণ হয়ে গেছে ঋণ। কিন্তু ওই সময় আমাদের গভর্নমেন্টের ঋণ ছিল প্রায় 62 লক্ষ কোটি টাকা টোটাল ঋণের, কিন্তু এখন সেটা ঋণটা দাঁড়িয়েছে 182 লক্ষ কোটি টাকা, মানে প্রায় 3 গুণ হয়ে গেছে ঋণটা। আমি যদি একজন সাধারণ মানুষের ইনকাম দেখি, আমি ধরলাম একজন লেবার শ্রেণীর ইনকাম, যেমন একজন লেবার যদি রয়েছে, একটা লেবার, আপনারা আপনার বাড়ির পাশে যদি কেউ লেবার থাকে একটু জিজ্ঞেস করে দেখবেন, সেই লেবারের দেখবেন 2014-15 তার যে ইনকাম ছিল, এখন 2025-এ এসে তার যে ইনকাম হাইলি 20 থেকে 30% ইনকাম বেড়েছে। কারণ একটা প্রত্যেক দিনের লেবার 2014-15-তে 300 টাকা পেত, এখন সেই লেবারটা 400 টাকা পায়। তো আমি যদি ওইভাবে হিসাব করে দেখি 300 টাকা থেকে 400 টাকা, তাহলে দেখবো যে 33% বেড়েছে। একজন যদি আমি সাধারণ কর্মচারীর কথা বলি, কোনো একটা প্রাইভেট সেক্টরে জব করা কর্মচারী, তার যদি বেতন 20,000 টাকা ছিল 2014-15-তে, এখন কিন্তু তার বেতন হয়ে গেছে প্রায় 25 থেকে 26 হাজার টাকা, এর বেশি নয় কিন্তু। তাহলে গত 10 বছরে তাহলে দেখা গেল 20 থেকে যদি 25-26 ধরি, তাহলে হাইলি 25 থেকে 30% ইনকাম বেড়েছে। একই রকম ভাবে কারো যদি বেতন 15,000 থাকতো, 15,000 থেকে 20,000 হয়েছে, তার ক্ষেত্রে ওই একই রকম 33% বা 35% ইনকাম বেড়েছে। মানে ধরতে গেলে দেশের সাধারণ নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, কৃষক শ্রেণী, কৃষক কথা বলছি না, কৃষকদের অবস্থা তো একদমই খারাপ। কৃষকদের ইনকাম হাইলি 10 থেকে 15% বেড়েছে হিসেব করলে দেখা যায়। তো ওই হিসেবে দেখা যায় যে দেশের সাধারণ এভারেজ যদি ইনকাম করি না, 25% থেকে একটু বেশি হলো 27 থেকে 28% ইনকাম বেড়েছে সাধারণ মানুষের। কিন্তু ইনফ্লেশন, প্রত্যেকটা জিনিসপত্রের দাম কতটা বেড়েছে এই 10 বছরে? একটু হিসেব করলে দেখা যাবে। আমরা যদি দেখি প্রত্যেকটা জিনিসপত্রের দাম, আমাদের এসেনশিয়াল কমিউনিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিস, দাম কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে। চালের দাম তখন কত ছিল? 2014-15 চালের দাম ছিল 20-25 টাকা কিলো, সাধারণ চালের কথা বলছি, দামি দামি দামির কথা বলছি না, সাধারণ। এখন আপনি সাধারণ চাল যদি নিতে যান, তবু আপনাকে 40 থেকে 42 টাকা পেমেন্ট করতে হবে, মানে 90 থেকে 100% দাম বেড়ে গেছে। এই গত 10 থেকে 11 বছর প্রত্যেক জিনিস আমি যদি এভারেজ হিসেব করে দেখি, এভারেজ ইনফ্লেশন 70% থেকে 80% ইনফ্লেশন হয়েছে, কিন্তু মানুষের ইনকাম 70 থেকে 80% বাড়েনি। মানুষের ইনকাম বেড়েছে হাইলি 20 থেকে 30%। তাহলে ওই হিসেবে যদি আমি হিসাব করি, তাহলে দেখতে পারবো 2014-15 সালের আগেই একজন মানুষ বেশি সুখী ছিল তুলনামূলক ভাবে, এখন একজন মানুষ। দেশের জিডিপি ডাবল হয়েছে, তার জন্য অবশ্যই খুব ভালো, দেশের জিডিপি ডাবল হয়েছে, কিন্তু এই টাকাটা গেল কার কাছে? যারা ধনী তারাই ধনী হচ্ছে, গরিবরা বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীরা তারা কিন্তু ধনী হচ্ছে না, তারা কিন্তু গরিব হয়ে যাচ্ছে দেশের মধ্যে। কি লাভ তাহলে এমন সরকারের, যেখানে সাধারণ মানুষের, দেশের গরিব শ্রেণী বা সাধারণ মানুষ কত পার্সেন্ট? দেশের মধ্যে 90 থেকে 95% মানুষ সাধারণ মানুষ, যারা 5% তারা ধনী ব্যক্তি রয়েছে। কেবল দেশের 5% লোকের ইনকাম বেড়ে যাচ্ছে, ডাবলের উপর ডাবল হচ্ছে, আর সেখানে দেশের 90 থেকে 95% মানুষের ইনকাম ধীরে ধীরে কমে যাচ্ছে। আলটিমেটলি লাভ কোথায়? আমি যদি মুকেশ আম্বানির কথা বলি, 2014-তে তার নেট ওর্থ ছিল প্রায় $20 বিলিয়ন, কিন্তু এখন সেটা নেট ওর্থ হয়ে গিয়েছে প্রায় $105 বিলিয়ন, মানে প্রায় 5 গুণ তার সম্পত্তি বেড়েছে। আডানির যদি কথা বলি, আডানির ক্ষেত্রে তো আবার বেশি বেড়েছে। আডানির ক্ষেত্রে 2014-র দিকে তার টোটাল নেট ওর্থ ছিল, এটা নিয়ে একটু ডিবেট রয়েছে তার নেট ওর্থ কত ছিল, তবে আমি ধরে নিলাম এস্টিমেটলি $5 বিলিয়ন ছিল। এখন তার নেট ওর্থ প্রায় $90 বিলিয়ন, মানে যদি আমি দেখতে যাই আডানির ইনকাম প্রায় 18 গুণ বেড়েছে। যেখানে দেশের বড় বড় কোম্পানি তাদের সম্পত্তি কয়েক গুণ বেড়ে যাচ্ছে, আর সেখানে সাধারণ মানুষ দিনের দিন গরিব হয়ে যাচ্ছে। 2014-র আগে তেলের দাম কত ছিল, মানে পেট্রোলের দাম কত ছিল? 70-75 টাকা। এখন সেই পেট্রোলের দাম হয়ে গেছে 105 টাকা। তার মানে আমি বলতে পারি তেলের দাম প্রায় 40 থেকে 45% বেড়েছে।
সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন আমেরিকা রাশিয়ান তেলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এই কারণে রাশিয়া বাইরের সব জায়গায় তেল বিক্রি করতে পারছিল না। তো সেই সময় রাশিয়া খুব কম দামে তেল বিক্রি করে এবং আমরা সেই সুযোগের ফায়দা উঠাই এবং আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে রাশিয়া থেকে তেল কেনা হয় এবং তখন থেকে আমরা এখনো রাশিয়া থেকে তেল কিনছি তুলনামূলকভাবে কম দাম। কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে কে তেলটা কিনছে? রিলায়েন্স কোম্পানি তেলটা কিনছে। রিলায়েন্স কোম্পানি তেল কিনছে রাশিয়া থেকে আগের থেকে তুলনামূলকভাবে কম দামে, কিন্তু ইন্ডিয়াতে সে কি কম দামে বিক্রি করছে? বরঞ্চ আমরা আবার দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে তেলের দাম আগের থেকে অনেকটা বেড়েছে। তার মানে লাভটা কার হচ্ছে? ফায়দাটা কার হচ্ছে? রিলায়েন্স কোম্পানির ফায়দা হচ্ছে। অবভিয়াসলি এখানে দেখা যাচ্ছে রিলায়েন্স কোম্পানির ফায়দা হচ্ছে এখানে। কিছুদিন আগে আমরা সবাই দেখেছি খবরের মধ্যে যে ট্রাম্প আমাদের ইন্ডিয়ার কিছু কিছু সামগ্রীর উপর 50% টেরিফ লাগিয়ে দিয়েছে। তো এই যে 50% কিসের কারণে? কারণ আমরা রাশিয়া থেকে তেল কিনছি বলে। বা রাশিয়া থেকে আমরা তেল কিনছি, কম দামে তেল কিনছি, লাভ টাকার হচ্ছে রিলায়েন্সের লাভ হচ্ছে। এখন যে ট্রাম্প যে এত পার্সেন্ট 50% টেরিফ লাগালো, তার কারণে কত মানুষের জব লস হবে, কত সাধারণ মানুষের ক্ষতি হবে? প্রায় লক্ষ লক্ষ সাধারণ মানুষের ক্ষতি হবে। লক্ষ লক্ষ, বিশেষ করে টেক্সটাইল সেক্টর ইন্ডিয়াতে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হচ্ছে প্রচুর পরিমাণে, আবারও হবে। এবং সেখানে লাভ টাকার হচ্ছে গভর্নমেন্টকে এটা দেখে না। ফায়দা হচ্ছে রিলায়েন্স কোম্পানি, কিন্তু সেই ফায়দার মাসুল কাকে দিতে হচ্ছে? দেশের সাধারণ নাগরিককে। বাহ, এত সুন্দর। 2016 সালে যখন জিএসটি আসলো, কিন্তু সেই জিএসটি লাগু করা হলো 2017 জুলাই মাস থেকে এবং প্রথম দিকে জিএসটি কালেকশন 92,000 করোড় আসলো মান্থলি, এবং এখন জিএসটি কালেকশন কত আছে? 1,95,000 করোড়। মানে বলা যায় জিএসটি কালেকশন দ্বিগুণেরও বেশি হয়েছে। মানে দেশের যে ইনকাম দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষের ইনকাম কিন্তু দ্বিগুণ হলো না। সাধারণ মানুষের যে ইনকাম দ্বিগুণও দরকার নেই। সাধারণ মানুষের ইনকাম ইনফ্লেশন যতটা হচ্ছে তার সাথে সাথে যদি পারতো না, তাহলেও সাধারণ মানুষ একটু সুখী থাকতো। ওভারঅল ভাবে যদি আমি বলি, দেশের জিডিপি অবশ্যই ডবল হয়েছে, কিন্তু তার ফায়দা সাধারণ মানুষ, দেশের নাগরিক লুটছে না। কারা লুটছে? কোটিপতিরা, আরবপতিরা। তো এটাই হচ্ছে দেশের আসল সত্য। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, এই ইনফরমেশন গুলো ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।